হ্যাঁ গা বৌদি, বলি আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময়ে কয়। কেন কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লে। আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কাটলে আমার হাতে পক্ষাঘাত হতো? তেজ করে আমার একবার বলাও হলো না। রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার এত দিমাগ কিসের? হ্যাঁ, রুগ্না বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়, ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে। নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজকের গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় গল্প। আজকের ব্যক্তিকেন্দ্রিক ও যান্ত্রিক যুগে দাঁড়িয়ে এই গল্পটি আমাদের ফেলে আসা সেই যৌথ পরিবারের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সামান্য একটা রান্না বা ঘরের কোণের ছোটোখাটো ঘটনাই হয়ে উঠত এক একটি বড় উৎসব কিংবা টানাপোড়েনের মঞ্চ। গল্পটির এই চিরকালীন আবেদনকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসই এই উপস্থাপনা। আশা করি এই গল্পটি প্রত্যেক শ্রোতার মনকে যেমন আলোড়িত করবে, তেমনই আমাদের চেনা সমাজটাকে আরও একবার নতুন করে চিনতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাটি চচ্চড়ি। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট, সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার। চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার, আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত। বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে, হাসিতে ও আনন্দে। উদয়াস্ত সুমহান কালে কেটে যাচ্ছিল মোহন ছন্দে। এহেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে, কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটা পিসিমার কাছে উপস্থিত হলে সে তো প্রতিবাদ করলে। বেশ বেশ আসুক ছোট বৌদি, আমি আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করলে। তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো। পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু বৌমা আসছেন, রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা, ছেলেপিলে নিয়ে আর কদিকে সামলাবে বলো? তাছাড়া তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল, তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকাবজাগুলো অচল প্রায় হয়ে গেছে। শরীরের সে কান্তি বা শোভা নাই। মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে, দেখলে জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্যে সে নিজে দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভাইটামিনের অভাব বা খাদ্যপ্রাণের অকিঞ্চিতকরতায়। স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে। যা হোক,
বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য, কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল। তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে, দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত, সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত, সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত। অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাওয়ার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশি বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধূমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকুড়ে বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে, বৌমা, আজ কি দিয়ে দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খেয়ে নেব কোন মা। কেন বাটি করতে দিলে না কেন? থাকবে ঘুটনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে, আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে। পিসিমা কড়ার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বললে, বলি হ্যাঁ গা বৌদি, বলি আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময়ে কয়, এই কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লে, আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কাটলে আমার হাতে পোক্কা কাত হতো? তেজ করে আমার একবার বলাও হলো না। রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার এত দিমাগ কিসের? হ্যাঁ, রুগ্না বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে। আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে। ঘণ্টা 2 পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি 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 ছি, মানুষকে কেউ অমন করে বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আর সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, এই দেখো, কাঁদতে নেই, কেঁদো না মা। কই দেখি, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে কখনো খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু
কোথাও সে বাটি পাওয়া গেল না, আর পাওয়া গেল না সে কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সেল দিতে। এবার পূজায় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছারপোকা মারতে বিছানায় পাতি পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোয় না। এমন সময়ে পাশের ঘরে বৌমা উত্ত্যক্ত হয়ে বললে, এ তো এ তো এ তো ভালো ভালো জ্বালা হয়েছে দেখছি। এ দরজাটা যে কিছুতেই খুলতে পারছি না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দেখো না মা, দরজার খিল কিছুতেই পাচ্ছি না। দরজা তো খোলা বৌমা। তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলে। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধড়মড় করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, উফ, যেন মোষ একেবারে, ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে, আর সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়ই। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো ওগো দেখো তো, ও ও ঘরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দুধ ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠ ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনাব্রত ফসফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত। তারপর বললে, বৌমা, ও কি করছো মা? বৌমা মৃদু ক্রন্দনের সুরে বললে, দেখো দেখিনি মা, আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তাড়াতাড়ি বৌমাকে পরীক্ষা করে বলে, ওগো ওগো শিগগিরই আগুন করে ওর হাত পা শেক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে। তারপর বাইরে গিয়ে বললে, না না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না। নয়ন কোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়েরও চোখ হয় বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পারের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজদি। গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মৃতার স্বামী ও মেঝ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5-6 বৎসর যাবৎ। আর সেই কারণেই সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার
দিন 7 পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাঁড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা, আর তার মধ্যকার কতকগুলো শুকনো তরকারি। পুরানো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মন্তুদ বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে, কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটিটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি অবিস্মরণীয় গল্পের সাথে। নমস্কার।